2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তত বেশি সহি হিন্দু হওয়ার চেষ্টা করছেন। প্রথমে জগন্নাথ মন্দির দীঘায়, তারপর কলকাতায় দুর্গা অঙ্গনের ঘোষণা এবং সদ্য শিলিগুড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সেখানে তিনি সবথেকে বড় মহাকালের মন্দির তৈরি করবেন। কেন নির্বাচন এগিয়ে আসতেই নিজেকে আরো বেশি করে হিন্দু প্রমাণের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা আরো ভালো করে বলতে গেলে হিন্দু দরদি সরকার হয়ে ওঠার চেষ্টা করছে এই তৃণমূল সরকার? আর জানবো সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সদ্য উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন ফটো শুট করতে। সেখানে গিয়ে তিনি শিলিগুড়িতে দাঁড়িয়ে ঘোষণা করেন যে শিলিগুড়িতে একটি বৃহৎ আকারের মহাকাল মন্দির তৈরি করা হবে। তিনি বলেন, আমি ডিএম কে বলে দিয়েছি, প্রথমে একটা কনভেনশন সেন্টার তৈরি হবে, যা জায়গা লাগবে সেটা সরকার দিয়ে দেবে, বিনামূল্যেই দেবে, এবং তারপর শিলিগুড়িতে তৈরি হবে এক বৃহৎ মহাকালের মন্দির। প্রশ্ন উঠছে, মানে নিন্দুকেরা বলছে যত বেশি নির্বাচন এগিয়ে আসছে তত বেশি করে হিন্দু সরকার, হিন্দুত্বের প্রতি সমর্থক সরকার বা সহি হিন্দু হওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধেল গাইদের ভোট বিগত 14 বছর ধরে তৃণমূল পেয়ে আসছে। সেই ভোট আগেই পকেটে পুরে নিয়েছে তৃণমূল সরকার, আর এবার হিন্দুদের আরো বেশি সমর্থন পাওয়ার জন্যই একের পর এক হিন্দুদের বিষয়ে নানা বিষয়ে ঘোষণা করছে এই সরকার। এই তো সদ্যই দুর্গাপুজোর আগে পরে কোনো একটা সময় দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিল। তারও আগে এবছর দুর্গাপুজোতে 1,10,000 টাকা করে অনুদানও দেওয়া হয়। দুর্গা অঙ্গন তৈরিতে মোট খরচের এস্টিমেশন ধরা হয়েছে প্রায় 262 কোটি টাকা। জগন্নাথ মন্দির তৈরিতে খরচা হয়েছে, মানে সরকারি হিসেবে খরচা হয়েছে 250 কোটি টাকা প্রায়। যদিও সরকার এটাকে মন্দির বলছে না, তার কারণ সরকারি টাকায় ধর্মীয় কাজ, মন্দির, মসজিদ তৈরি করা যায় না, তাই ঘুরপথে এটাকে জগন্নাথ কালচারাল সেন্টার হিসেবে দেখানো হচ্ছে এবং সেখানে বিপুল টাকা খরচা করেছে সরকার। তারপর ধরুন দুর্গাপুজোতে যেটা বলছিলাম, 1,10,000 টাকা করে 40,000 ক্লাবকে অনুদান দেওয়া হয়েছে, যার মোট ব্যয় মোটামুটি 400 কোটি টাকার কাছাকাছি। এরপর এই মহাকাল মন্দির, এতেও বিপুল টাকা ব্যয় করবে রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা প্রায় দেউলিয়া হয়ে যাওয়া সরকার হঠাৎ করে কেন হিন্দু দরদি সরকার হয়ে উঠছে? মানে বেশ তো ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ো গরু কিনে, মানে বেশ তো দিব্যি দুধেল গাইদের ভোট তৃণমূল পাচ্ছিল। তাহলে হঠাৎ করে এত মন্দির মন্দির করে লাফিয়ে উঠলেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কারণটা বলবো আপনাদের। তার আগে একটু মনে করিয়ে দিই 2014-2011 সালের কিছু পরপর সময়ের ঘটনাগুলো। 2011 সালে ক্ষমতায় যখন তৃণমূল সরকার এসেছিল, তখন এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিপুল জনমত নিয়ে, এবং তার মধ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষ ছিলেন, হিন্দু, মুসলিম, সবার ভোট পেয়ে, আকুণ্ঠ সমর্থন পেয়ে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় আসার কিছু সময় পর থেকেই তৃণমূলের আসল রূপ দেখা যেতে শুরু করলো। এই সরকার হয়ে উঠল মুসলিম তোষণের সরকার এবং হিন্দু বিরোধী সরকার। দেগঙ্গা রাইট হলো, ধুলাগড়েও হিন্দুরা ব্যাপক অত্যাচারিত হলো। তারপর একে একে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সময়ে নানা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। যদিও দাঙ্গা শব্দটা ব্যবহারে আমার প্রবল আপত্তি রয়েছে, কারণ দুই যুযুধান পক্ষ যখন একে অপরের সঙ্গে লড়াই করে সেটাকে দাঙ্গা বলা যায়, কিন্তু যখন মারছে মুসলিম আর মার খাচ্ছে হিন্দুরা, সেটাকে আর যাই হোক দাঙ্গা বলা যায় না। কিন্তু সরকারি খাতায়, নিউজ মিডিয়ায় এই শব্দটাকে দাঙ্গা হিসেবেই দেখানো হয়, তাই আমি এটাই ব্যবহার করলাম। ইতিমধ্যে একাধিক দাঙ্গা হয়ে গেলেও রাজ্য সরকার কিন্তু চুপ ছিল, বা বলা যায় দাঙ্গায় প্রশ্রয় দিচ্ছিল। হিন্দু বিরোধী একটা ইমেজ
তৈরি করছিল এই সরকার। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন, বেশ করি মুসলিম তোষণ করি। লোকজন আমাকে বলে আমি মুসলিম তোষণ করি, বেশ করি তোষণ করি, কারণ যে গরু দুধ দেয় তার লাঠিও খেতে হয়। দেখুন সেই ভিডিও। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া উচিত। এরপর বাংলায় ধীরে ধীরে যখন রামনবমীর শোভাযাত্রা বাড়তে শুরু করলো, রামনবমীর প্রভাব বাড়তে শুরু করলো, বা 2016 সাল থেকে বিজেপি একটু একটু করে তার জমি তৈরি করতে শুরু করলো, তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল রামকে প্রথমে বহিরাগত, তারপর রাম ভক্তদের ক্রিমিনাল বলে দাগিয়ে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভিডিওটা মনে আছে? এই এই পালাচ্ছিস কোথায়, ক্রিমিনাল সব। দেখুন তো মনে পড়ছে কিনা আপনাদের। এরপর তৃণমূল প্রথম ধাক্কাটা খায় 2019 সালে। বিজেপি 18টা লোকসভায় আসন নিয়ে যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সমর্থন পায়, এই রাজ্যে জনসমর্থন পায়, তৃণমূল বুঝতে পারে যে কংগ্রেস এবং বামেদের মুসলিম ভোট তারা পাচ্ছে, কিন্তু একাধারে হিন্দু ভোট তাদের কাছ থেকে সরে যাচ্ছে। তার কারণ হিন্দু বিরোধী সরকার হিসেবে একটু একটু করে মানুষের মনের মধ্যে গেঁথে যেতে শুরু করেছে। এটা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে এই সরকার মানে তৃণমূল সরকার হিন্দু বিরোধী সরকার। তারপর তো ইমাম ভাতা, হজে গেলে বিপুল টাকা দেওয়া, মাদ্রাসার উন্নয়নে বিপুল টাকা দেওয়া, সংখ্যালঘু স্কলারশিপ, ওবিসি বি ইত্যাদি জিনিসপত্র ছিলই। কাজেই যত মুসলিম ভোট তৃণমূলের দিকে কনসলিডেট হয়েছে, আস্তে আস্তে ততটাই হিন্দু ভোট কিন্তু সরে গিয়েছে তৃণমূলের কাছ থেকে বিজেপির দিকে। আর এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন 2026-এ জিততে হলে শুধুমাত্র দুধেল গাইয়ের ভোটে ভরসা করে চলবে না। কারণ বর্তমানে তৃণমূলের যা দুর্নীতি, যা বিষয় দেখা যাচ্ছে, তাতে করে মুসলিম সমাজের একাংশ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক রেগে আছে এবং তাদের ভোট আবারও বাম বা কংগ্রেসে যাওয়ার একটা বিপুল সম্ভাবনা রয়েছে। তাই নিজের হারানো জমি ফিরে পেতে বা হিন্দু ভোট আবারও কাছে টানতে এই নানা ধরনের খেলা, মেলা, উৎসব, মন্দির, দুর্গাঙ্গন, কালচারাল সেন্টার ইত্যাদি তৈরির ঘোষণা করছে রাজ্য সরকার। দেখুন না, 2018 সালের পর থেকে যেরকম আস্তে আস্তে দুর্গাপুজোয় লাফিয়ে লাফিয়ে অনুদানের সংখ্যা বাড়তে বাড়তে 1,10,000-এ গিয়ে ঠেকেছে, ঠিক তেমনি একের পর এক নানা মন্দির, নানা এই ধরনের স্কিমের কথা ঘোষণা করছে এই রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী যতই হিন্দু সাজার চেষ্টা করুন না কেন, তার ভিতরের সংস্কার কিন্তু বারবার দেখিয়ে দেয় তিনি আদতে কতটা হিন্দু বিরোধী। সেটা ভুলভাল মন্ত্র উচ্চারণ হোক, কিংবা অশ্রদ্ধা করে দেবতার পায়ে পুষ্পাঞ্জলি দেওয়া হোক, কিংবা ওই পুজোর আগে একটা নারকেল ফাটানো হয় না, সেটাই হোক। একটা ছোট্ট ক্লিপ রিসেন্টলি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি কোনো একটা জায়গায় কালী পুজো উদ্বোধনে গেছিলেন। তাকে যখন প্রদীপের শিখা দেওয়া হয়, মানে আমরা যখন প্রদীপ প্রজ্বলন করা হয়, সেই সময় বারবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রদীপ প্রজ্বলন করার পর হাতটা স্যানিটাইজ করে নিচ্ছিলেন। প্রদীপ প্রজ্বলন করা আমাদের হিন্দু ধর্মে একটা পবিত্র অঙ্গ হিসেবে মনে করা হয়। ভগবান জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কি মনে করেন। তবে যতই নিজেদের হিন্দু সমর্থক বা হিন্দুত্ববাদী মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করুক না কেন, একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার হয়ে গিয়েছে, এরা যেটা করে সেটা আন্তরিকতার সঙ্গে করে না। তার কারণ সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। দেখুন সেই ভিডিও। বিরোধী দলনেতার পোস্ট করা এই ভিডিওয়ে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরে যে ম্যানহোল গুলো রয়েছে, মানে নোংরা নর্দমার ম্যানহোল, সেই ম্যানহোলের ঢাকনায় লেখা রয়েছে জগন্নাথ। আর সাফাই কর্মী থেকে শুরু করে পুলিশ কর্মী, সাধারণ মানুষ সেই ম্যানহোলের ঢাকনাগুলো পা মারিয়ে যাচ্ছে।
ভাবুন জগন্নাথ দেবের কত বড় অপমান হচ্ছে এখানে। আসলে কাক যেরকম ময়ূর পুচ্ছ লাগালেই ময়ূর হয়ে যায় না, ঠিক তেমনি কয়েকটা মন্দির তৈরি করে দিলেই তৃণমূল কিন্তু হিন্দুদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায় না। অন্তত এই সরকারের ট্র্যাক রেকর্ড সেটাই বলছে। তৃণমূল সরকার হিন্দু বিরোধী সরকার, এটা প্রতিষ্ঠিত, এস্টাবলিশড সত্য। কাজেই 2026-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যতই নাটক করে হিন্দু ভোট কাছে টানার চেষ্টা করুন, সেইটা তারা সফল হবেন না। কারণ শেষ উত্তর দেবেন এই বাংলার মানুষরা, বিশেষ করে অত্যাচারিত, বঞ্চিত, নিপীড়িত হিন্দুরা। আপনাদের কি মনে হয় এইসব নাটক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও হিন্দুদের আস্থা জিততে পারবেন? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।